আজ আমার বোনের বিয়ে। মহা ধুমধাম করে বোনের বিয়ে দিচ্ছি আমরা। আমার বাবা গরিব মানুষ। আজ থেকে বছর ২ আগে ভালো পাত্র পেয়ে গেছিল বলে আমার বিয়েটা দিয়েছিল। তেমন ভাবে খরচ করতে পারেনি। কিন্তু যেহেতু আমাদের অবস্থা ভালো, তাই আমার বোনের বিয়েটা যাতাভাবে দিতে চাইনি। আমার স্বামী বলেছে, বোনের বিয়েটা মহা ধুমধাম করেই দেব। আমার স্বামীর কোনো বোন নেই, তাই ওর ইচ্ছে আমার বোনের বিয়েটা খুব ভালো করে দেয়া হবে। আমার বাবা মা আমার স্বামীর উপরে ভীষণ খুশি। নিজের দাদা হলেও বোধহয় এত যত্ন করে বোনের বিয়ে দিত না। কিন্তু জামাই তাদের মনের মতো হয়েছে এবং সঠিক সময়ে সঠিক পাত্রই যে বাবা বেছেছে সে বিষয়ে বাবা খুব নিশ্চিন্ত। কোনোদিন যে সেই ছেলের উপর এত ভরসা করা যাবে সেটা বাবা মা কখনো ভাবেনি। আজ বোনের বিয়ে দিতে গিয়ে বাবা মা বুঝতে পারল। বোন যা যা গয়না চেয়েছে সবকিছুই দিয়েছি। তারপর জামাইয়েরও আংটি হার সবকিছু দিয়েছি। তারপর বিয়েটা খুব সুন্দরভাবে কেটে গেল। বোন আমার শ্বশুর বাড়িতে চলে গেল। এরপর বাবা মা খুব একা হয়ে যায়। দিন কতক আমার বাড়িতে নিয়ে এসেছিলাম। ১০-১৫ দিন থেকে আবার তারা চলে যায়। বাবা মা সবসময় মেয়েদের কাছে ফোন করে খবর নেয়, তাদের সময়ও কাটে। আমার বোনের স্বামী পুলিশ অফিসার, তাই বোন যে আমার ভালো থাকবে সেটা আমরা জানতাম। বোনের বিয়ে প্রায় ৫-৬ মাস হয়ে গেছে। তারপর দেখলাম প্রথম বাপের বাড়িতে বেশ আসা যাওয়া করত। তারপর ৬-৭ মাস কেটে যাওয়ার পর বোন আসাটা কমিয়ে দিল। কারণ বাপের বাড়িতে আসতে গেলে, ভালো মন্দ খেতে গেলে খরচটা তাদেরই করতে হতো। বাবার তো তেমন ক্ষমতা নেই যে বাবা অনেক কিছু জোগাড় করে খাওয়াবে মেয়ে জামাইকে। আমরাও প্রত্যেকবার গিয়ে সেখানে বাবাকে টাকা দিলে তবে বাবা বাজার করতে পারত। এইভাবেই আমরা বাপের বাড়িতে কাটাই। কারণ আমার স্বামী খুব ভালো করেই জানে আমার বাবা মায়ের খরচ করার মতো ক্ষমতা নেই। কিন্তু আমার বোনের বর সেটা নয়। শ্বশুর বাড়িতে এসে খরচ করে খেতে হয় বলে সে শ্বশুর বাড়িতে আসা তুলে দিল। বাবা মায়েরও খুব খারাপ লাগে নিজেরা কিছু খরচ করতে পারে না বলে। বাবার যে একদম সামর্থ্য নেই তা না, যেটুকু সামর্থ্য আছে হয়তো সপ্তাহখানেকের মধ্যে ২-৩ দিন মাছ খাওয়াতে পারে, কিন্তু প্রতিদিন খাওয়ানোর মতো ক্ষমতা তার নেই। এবার আমরা যদি তার বেশি কিছু খেতে চাই, যদি ভালো মন্দ খেতে চাই, মাংস মাছ ডিম, তাহলে আমাদের তো খরচ করতেই হবে। কিন্তু আমার বোনের স্বামীর যুক্তি, গিয়ে যদি খরচ করে খাবো তাহলে ওরকম শ্বশুর বাড়িতে যাবো কেন। আমার বোনও যেন সেই কথার সঙ্গে নিজের কথা মেলাতে শুরু করলো। আস্তে আস্তে কেমন যেন পাল্টে গেল। জামাই ষষ্ঠীর সময় নিমন্ত্রণ করে খুব একটা আসতে চায় না। আমি বোনকে বলি, খরচ নিয়ে তুই ভাবিস না, আমরা তো আছি, তুই ওকে আসতে বল, কোনো খরচ কিচ্ছু করতে হবে না ওকে। আমার বোন বলেছিল, তুই কি টাকার অহংকার দেখাচ্ছিস দিদি? শুধু জামাইবাবুর টাকা আছে, আমার বরের টাকা নেই? আমি বললাম, সেটা বললাম কোথায়? তো জামাইবাবু যে আগাগোড়াই খরচ করে ওখানে গিয়ে, সেটা তুই কি নতুন জানছিস নাকি নতুন শুনছিস? সবসময় তো সেটাই হয়ে আসছে। তাহলে তোর স্বামী যে আসতে চাইছে না কিসের জন্য? তুই তো আমাকে বলেছিলি সবসময় গিয়ে খরচ করে খেতে হবে, তার থেকে না যাওয়াই ভালো। তাহলে সেই কারণেই তোর স্বামী আসতে চাইছে না। আমি তো সেই জন্যই বললাম যে খরচ নিয়ে তোরা ভাবিস না, তোরা আয়, আমরা খুব আনন্দ করব একসাথে। বনে বনে একসাথে হওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, বুঝলি? আমার বোন তখন একটু নরম হয়ে গেল, গিয়ে বলল, ঠিক আছে, দেখছি কি করা যায়। তারপর জামাই ষষ্ঠীতে আমরা সবাই এলাম। আমার স্বামী আর আমার বাবা মিলে বাজারে গেল। ছোট ভাইরা ভাইকে ডেকেছিল যাওয়ার জন্য। সে বলেছিল, না দাদা, আমার খুব ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাবো।
আপনারা ঘুরে আসুন। আমার স্বামী বলল, ঠিক আছে। বলেই বাবাকে নিয়ে চলে গেল। মাছ, মাংস কত রকমের কত কিছু এনেছে। সবাই মিলে আমরা সারাদিন ধরে রান্না-বান্না করলাম। খুব মজা করে জামাইষষ্ঠী পালন করলাম। তারপর যে যার মতো সেই তার চলে গেলাম। তারপর থেকে আমরা যখন যাই তখনই ওরা যায়, যাতে খরচটা তাদের করতে না হয়। কারণ যতবারই যাওয়া হয়েছে ততবারই একটা টাকাও খরচ করেনি আমার বোনের স্বামী। এটার থেকেই তো বোঝা যায় যে তারা কেন একা একা আসতে চায় না। আমরা মানুষ চিনতে ভুল করেছিলাম। সবাই তো আমার স্বামীর মতো হাতখোলা হয় না। সবাই সবসময় সকলের দুঃখ বোঝে না। অথচ আমার বোনের বিয়ের সময় সবকিছু জানানো হয়েছিল যে আমার বাপের বাড়ির অবস্থা ভালো নয়। বোনের বিয়েটা আমরাই দেব। বাবা তেমন কিছুই করে না যে বাবা মেয়ের বিয়ে দিতে পারবে। বোনের বিয়ের দায়িত্ব তাই আমরা নিয়েছি। এমনকি আমরা শ্বশুরবাড়িতে গেলে নিজেরা খরচ করে খেয়ে আসি। সবকিছু জানিয়েছিলাম। তবু যে কেন ওরা বিয়েতে রাজি হয়েছিল সেটাই বুঝতে পারি না। জামাই ষষ্ঠীতে মায়ের জন্য শাড়ি এনেছিল, যেটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম। ওই রকম শাড়ি আমার মা কখনো পরেনি। যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকে আমার মা ওই শাড়ি পরেনি। সেটা কি আমার বোন জানতো না যে আমার মাকে আমরা কেমন শাড়ি পরাই? তার স্বামীর যে অবস্থা খারাপ তা তো নয়। যদি অবস্থা খারাপ হতো কথাটা মেনে নিতাম। স্বামী পুলিশ অফিসার, ভালোই ইনকাম। বছরে একটা করে শাড়ি জামাই ষষ্ঠীতে দেয়, পুজোর সময় তাও দেয় না। সেক্ষেত্রে এমন শাড়ি কেউ দেয়, সেটা দেখে আমি অবাক হয়ে গেছিলাম। আমার বোনের মানসিকতাটা কত নিচে নেমে গেছে। তা না হলে নিজে এত দামি দামি পোশাক পরে, অথচ মাকে দেওয়ার সময় এরকম দশা। নিজের মায়ের সঙ্গে যদি এটা করতে পারে, তাহলে শাশুড়ির সঙ্গে সে কেমন করে? বোনের সঙ্গে আমার দূরত্ব বাড়তে থাকলো। ওর মানসিকতা আমার সঙ্গে মেলে না। যদি ওর খারাপ অবস্থা হতো, আমি নিজেই ওকে সাহায্য করতাম। ওকে দেখে শুনে ভালো চাকরি করা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। কিন্তু ও গরিব না হলেও ওর মনটা যে এত নীচ, সেটা দেখে অবাক হয়ে যাই। বিয়ের আগে আমার কাছে যখন যা খুশি চেয়েছে, জামাইবাবুর কাছে যখন যা খুশি চেয়েছে, সবকিছুই পেয়েছে। আর আজ নিজের বিয়ে হওয়ার পর যখন একটা চাকরি করা স্বামী হলো, তখন তার চরিত্রের বদল ঘটলো। ওর বিয়ের পর থেকে তো আমাদের কিছু দেয়নি, আমি সেটা চাইও না। কিন্তু মা বাবাকে তো দিতে পারে। ওর বিয়ের পর বাবাকে একবারই শুধু জামা কাপড় দিয়েছিল, পুজোর সময় কখনোই দেয় না। আর জামাই ষষ্ঠীতে মাকে একটা করে শাড়ি দেয়, তাও সে শাড়ি পরার যোগ্য নয়। ওর মানসিকতার জন্য ওর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হলো। এখন বাপের বাড়ি গেলে ওকে আমি আর জানাই না। আমরা দুজন আমাদের মতো ঘুরে আসি, মা বাবার সঙ্গে দেখা করে আসি। তারপর থেকে ও নিজেই বাপের বাড়ি যাওয়া তুলে দিল, আমাদের সঙ্গে সম্পর্ক তুলে দিল। এটাই শুধু প্রার্থনা, ও নিজে ভালো থাকুক। নাইবা রাখলো সম্পর্ক, দুই স্বামী স্ত্রী যেন ভালো থাকে। নিজে ভালো থেকে অন্যকে ভালো রাখাটা একটা বড় মানসিকতার পরিচয়। কিন্তু যাদের মানসিকতা এটাই বলে শুধুমাত্র আমি ভালো থাকলেই হলো, তারা কেমন মানুষ আমি জানি না। কলমে ও কণ্ঠে, সোমা।